জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। ডিপো থেকে পাম্পে আসতেই শেষ হয়ে যাচ্ছে তেল। কার্ড বিতরণ হলেও মানছে না কেউ। নির্ধারিত বাড়তি দামের চেয়েও বেশি দরে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। ঢাকা হোটেল রেস্তোরাঁতেও ক্ষুব্ধ অসহায় ভোক্তা। জ্বালানি সংকটের প্রভাব কাঁচা বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম। চড়া মাছ মাংসের বাজার চাপে সীমিত আয়ের মানুষ। দেশের সিংহভাগ জেলাতেই হামের প্রাদুর্ভাব। ঠিকমতো মিলছে না আইসিইউ বা অক্সিজেন সহায়তা। উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু। একাত্তরের পরাজয় মানতে না পেরে সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত। জনরায় অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা। সরকার বিরোধী দল পাল্টাপাল্টি। এবং অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার প্রত্যয় লাল সবুজ লড়াকুদের। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এ পর্যায়ে জানাবো খবরের বিস্তারিত। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ ও গণপরিবহন চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। পাম্প মালিকরা বলছেন প্রয়োজনের তুলনায় সরবরাহ একেবারেই কম। তাদের আরও অভিযোগ, লাইনে দাঁড়িয়ে অনেকেই বারবার তেল নিচ্ছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছে দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে মিলছে না তেল। তেল সংকটে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকছে। যেসব পাম্প খোলা রয়েছে সেখানেও সরবরাহ পর্যাপ্ত নয়। প্রত্যেক দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে আমার 500 টাকা 500 টাকা তেল দেয়, তাতে আমার পোষায় না ভাই। প্রায় 8 থেকে 9 ঘন্টা যাবত আর কি আমি এখানে অপেক্ষা করতেছি। এখনো পাম্পের মুখ দেখি নেই, কয় টাকার তেল দেয় এটা জানি না। এভাবে যদি তাহলে সংকট হয় মনে হয় না আর বাইক কন্টিনিউ করতে পারবো। চালকরা বলছেন কিছু পাম্পে ডিজেল থাকলেও অকটেন পেট্রোল নেই। যে কয়েকটি পাম্প খোলা থাকছে সেগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। পাম্প মালিকরা বলছেন চাহিদার মাত্র অর্ধেক তেল পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেকে বারবার লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন বলেও অভিযোগ। গভর্নমেন্ট দিচ্ছে তো ডেলি, আজকে 9000 লিটার দিচ্ছে, আজও ডিজেল দিতে পারে নাই, মাত্র 9000 অক্টেন দিচ্ছে। অক্টেন বেচা শেষ, তারপর আমার করে দেবো। চাপ তো কঠিন চাপ। এই যে এখন খুলছি কি সুন্দর হাসি মুখে তেল নিতেছে, এরপরে যখন কমছে ভাই বন্ধ তেল নাই তখন হলো মব সৃষ্টি করবে মব। এদিকে তেলের জাহাজগুলো সময় মতো এলে এপ্রিল মে মাসে দেশে জ্বালানি সংকট থাকবে না জানিয়ে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। কিছুতেই যেন কাটছে না তেল সংকট। দিন গড়িয়ে সন্ধ্যা বা রাতেও রাজধানীর পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাতে গুলশান এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমজাম খালেক। খালেক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা যতটুকু জানি যে বেশিরভাগ পাম্পেই সীমিত আকারে তেল দেওয়া হচ্ছে, তো এই অবস্থায় গ্রাহকরা আসলে তেল পাচ্ছে কিনা? জি হাবিবা, আপনি যেমনটি এর আগে আমাদের প্যাকেজে দেখানো হচ্ছিল যে কিছু কিছু পাম্পে কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে সকাল থেকে। আমরা এই মুহূর্তে যে স্টেশনে আছি এই গুলশান সার্ভিস স্টেশনেও কিন্তু সকাল 9টা থেকে তেল দেয়া হচ্ছিল। কিছুক্ষণ আগে অর্থাৎ 10 থেকে 15 মিনিট আধা ঘন্টা আগে এই স্টেশনে আসলে তেল দেয়া বন্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি কিন্তু এখনো অপেক্ষমান রয়েছে এবং এই যে কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেল তার আগ পর্যন্ত কিন্তু এই স্টেশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে তারা 13,000-এর অধিক লিটার তেল কিন্তু বিক্রি করেছেন এবং সকাল থেকেই যেই গ্রাহকই এসেছেন প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাস সব গাড়িতেই কিন্তু আসলে তাদের যেই পরিমাণ চাহিদা সেই পরিমাণ
তেল দেয়া হয়েছে। তবে গ্রাহকরা কিন্তু অভিযোগ জানাচ্ছে, অনেক গ্রাহকই অভিযোগ জানাচ্ছেন যে ঢাকার অধিকাংশ তেল পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক পাম্পে আবার তাদের যেই পরিমাণ তেল প্রয়োজন, অর্থাৎ কারো 1000 টাকার তেল প্রয়োজন হলেও তাকে দেয়া হচ্ছে 500 টাকার, এবং কারো তার থেকে বেশি যদি প্রয়োজন হয়, অর্থাৎ যেই প্রাইভেট কার, মাইক্রোবাস, সেই গাড়িগুলোতে যদি বেশি প্রয়োজন হয় তাও দেয়া হচ্ছে না তাদেরকে। কিছু কিছু জায়গায় আসলে নিয়ম মেনে 1000 থেকে 1500 টাকার তেল দেওয়া হচ্ছে। আমরা এই গুলশান সার্ভিস স্টেশনের এক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এই যে তেল শেষ হয়ে গেল, সারাদিনে কি পরিমাণ তেল বিক্রি হয়েছে এবং পরবর্তী সময়ে আবার কখন তেল দিতে পারবেন? আমাদের আজকে 13,500 অকটেন এসেছে। আগামীকালকে আবার 9টার দিকে গাড়ি আসবে, তখন থেকে আমরা আবার দিতে পারবো। আমাদেরকে আবার আগামীকালকে জানানো হবে যে কত লিটার আমরা অকটেন পাবো বা ডিজেল পাবো। আজকে কি ডিজেল পেয়েছেন? না, আজকে ডিজেল আসেনি, আজকে শুধু 13,500 অকটেন এসেছে। আচ্ছা, এই যে গ্যাপটা, এখন থেকে আগামীকাল সকাল পর্যন্ত তেল দিতে পারবেন না, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল আছে, তাহলে এই সময়টা বন্ধ থাকবে কেন? এই সময়টা এখন মানুষের চাহিদা বেশি, আমার ডিপো থেকে আনা হচ্ছে কম। যেমন আজকে তো ডিপো খোলা থাকার কথা ছিল না, আগে গভর্নমেন্ট হলিডের সময় শুক্র শনি 2 দিন বন্ধ থাকতো, কিন্তু এখন এই ক্রাইসিস মুভমেন্টে আপনার আজকে এবং আগামীকালকে এখন সপ্তাহে 7 দিনই ডিপো খোলা থাকবে, আমাদের পাম্পও খোলা থাকবে। আমাদের যতক্ষণ ফুয়েল থাকবে আমরা ততক্ষণ মানুষকে সার্ভিস দেব। ধন্যবাদ। হাবিবা, শুনছিলেন এই যে তাদের আসলে ডিপো থেকে তারা তেল পাচ্ছে না বলেই কিন্তু এই সময়টা বন্ধ রাখতে হবে বলে এই ফুয়েল পাম্পের কর্তৃপক্ষ জানাচ্ছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। ক্রমেই জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। ডিপো থেকে তেল পাম্পে আসার পরপরই শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ হতাশ আর ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সংগ্রহে কার্ড বিতরণ করা হলেও তা মানছে না কেউই। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও সারা দেশের পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার যেন থামছেই না। অনেক ফিলিং স্টেশন সরবরাহের অভাবে বন্ধ, আর যেগুলো খোলা সেগুলো তো তেল নিতে গ্রাহকদের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়েই ঘরে ফিরছেন। ভোলায় ভুক্তভোগী চালকদের অভিযোগ, পাম্পগুলোতে সঠিক শৃঙ্খলা না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। জানা নেই ঠিক কখন তেল দেওয়া হবে। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো টাইমই দেওয়া হচ্ছে না, আমরা কয়টা বাজে তেলটা পাবো। আসা যাওয়ার জন্য যেরকম ফুয়েল দরকার সেটা তো আমরা পাচ্ছি না, আর যার কারণে আমাদের আসা যাওয়া বা চলাচলে মোটরসাইকেল চালানো খুবই অসুবিধা হয়। বেশিরভাগ পাম্পে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরেও মিলছে না জ্বালানি। এমন চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ, লালমনিরহাট সহ দেশের প্রায় বিভিন্ন ফিলিং স্টেশনে। জীবিকা সংকটে পড়েছেন ভাড়ায় চালিত যানবাহন চালকরা। আমাদের জন্য বাইকের তেলটা খুবই এসেনশিয়াল, আমাদের এটা রুটি রুজির উপরে একটা হামলা পড়তেছে। সকাল থেকে দাঁড়ায় দুপুর পারে এখন বিকাল হইতেছে, কিন্তু কখন যে দিবে সেটাই আমাকে বলতেছে না। এদিকে বেশ কয়েকটি জেলায় জ্বালানি কার্ড ইতিমধ্যে বিতরণ করা হলেও গ্রাহকদের মাঝে তা মানার কোনো বালাই নেই। ফলে কোথাও সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা। আর আমাকে যতটুকু দিচ্ছে আমি তেল দিচ্ছি, আমি কালকে রাত্র 4টা পর্যন্ত দিচ্ছি, পরশুদিন রাত্র 4টা পর্যন্ত দিচ্ছি। আমার যতক্ষণ পর্যন্ত তেল মজুত থাকবে আমি তত মতো দেবো। তবে দেশ জুড়ে জ্বালানি তেল মজুত ও কারসাজি বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর এসব সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। এই সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে সব অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। তবে এই নির্দেশনার বাইরে থাকবে জরুরি সেবা। বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক লেনদেন চলবে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। দোকানপাট ও বিপণী বিতান সহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে সন্ধ্যা 6টা পর্যন্ত। হ্যাঁ, সরকার ভালো উদ্যোগ নিছে। জ্বালানি সংকট, এখন ওই যে ব্যাংক টাইম কমাই দিছে, স্কুল মাদ্রাসা সবাই কমাই দিছে, সরকারি অফিসগুলো দোকানপাট এগুলো কমাই দিছে, খুবই ভালো করছে এটা। আমাদের মার্কেটের বিক্রি শুরু হয় সন্ধ্যা থেকে, আমরা সন্ধ্যা থেকে রাত 8টা 9টা পর্যন্ত বিক্রি করি। যদি সরকার আমাদেরকে 8টা পর্যন্ত করে দেয় তাও আমাদের বেটার। কারণ আমাদের দেশে যদি বিদ্যুৎ ঘাটতি হয়, সরকারের এই নিয়মটা আমরা মানতে পারি, কিন্তু
সামনে ঈদ আছে, ঈদের জন্য হলেও আমাদের আটটা তৈরি করে দেওয়া প্রয়োজন। তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়ানোর সাথে সাথে এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারে। সরকার 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে আরও বেশি দরে। এতে ক্ষুব্ধ অসহায় গ্রাহক। দাম বৃদ্ধির এই চক্রে সাধারণ মানুষের পকেট শূন্য হচ্ছে হোটেল রেস্তোরাঁ সহ আরও নানা খাতে। জ্বালানি তেলের তেলেসমাতি চলছে অনেকদিন ধরেই। পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো মিলছে না জ্বালানি। সংকটের এমন সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম 1 লাফে কেজিতে বেড়েছে প্রায় 33 টাকা। ফলে ভোগান্তি এখন পৌঁছে গেছে রান্নাঘরে। অভিযোগ আছে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দরে কিনতে হচ্ছে এলএনজি সিলিন্ডার। 12 কেজি সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ হলেও বিক্রি হচ্ছে 1950 থেকে 2000 টাকায়। সরকার তো গ্যাসের দাম বাড়াইছে, নির্ধারণ করছে 1728 টাকা। এখন আমরা 2000 টাকাটা গ্যাসের বোতল কিনতে হচ্ছে। 1728 টাকা, আর আমরা কোম্পানি থেকে কিনতেছি হচ্ছে 1798 টাকা দিয়ে। ওইখানে গাড়ি ভাড়া আছে পার সিলিন্ডার 100 টাকা 150 টাকা। আমরা খুচরা পোষাই, এখান থেকে নিয়ে গেলে 1900, পোষাই দিলে 2000 টাকা। 1900-2000 টাকা পড়বে ম্যাডাম। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দৈনন্দিন ব্যয়েও। আমরা তো এখন জিনিসের দাম বাড়াইতে হবে, না বাড়াইলে তো আমরা চলতে পারব না। মধ্যবিত্ত পরিবারের উপর বা নিম্ন আয়ের পরিবারের উপর চাপটা আরো বাড়বে। রেস্টুরেন্ট গুলো বলছেন, বা তার সাথে সাথে যে আপনার এখানে যেখানে মানুষ, সাধারণ মানুষ এখানে খাওয়া দাওয়া যারা করে এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল, তার জন্য ওখানেও কিন্তু খাওয়া দাওয়ার খরচটা বেড়ে যাবে। বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতির প্রভাব মোকাবেলার অজুহাতে জ্বালানির দাম না বাড়িয়ে বিকল্প খোঁজার পরামর্শ ক্যাবের। সরকার এখানে ভর্তুকির বিষয়টা আরেকটু অ্যাডজাস্ট করতে পারত, এবং সরকার কমিট করেছে বাড়বে না, কিন্তু এরপরে যে বাড়ানো হলো এটা কিন্তু সরকারের উপরে মানুষের আস্থা বা এটাকে ট্রাস্টের যে বিষয়টা সেটা কিন্তু আপনার বলবো যে অনেকটাই কিন্তু এখানে জড়িত আছে, যে আস্থাহীনতার মধ্যে কিন্তু চলে যাচ্ছে। এলপিজির এই দাম বৃদ্ধি সামনের দিনগুলোতে জনজীবনে আরও ব্যাপকভাবে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব সারা দেশেই। বর্ধিত দামের চেয়েও বিক্রি হচ্ছে বেশি দরে। ক্ষুব্ধ ভোক্তারা দুষছেন নজরদারির অভাবকে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ঠিক থাকলেও বাড়তি চাহিদার কারণেই চাপ তৈরি হয়েছে বাজারে। রান্নার জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে নতুন করে। 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। তবে খুলনায় সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দরে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। গুনতে হচ্ছে 2000 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, যথাযথ তদারকি না থাকায় কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। কয়েকটা দোকানে গেলাম, দোকানে তো ক্রাইসিস মনে হচ্ছে, গ্যাসের প্রয়োজন, রান্নাবান্না খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সেজন্য বেশি দামে কিনতে হচ্ছে। সরকারের উচিত এটা টেক কেয়ার করা, মনিটরিং করা, যাতে কোনো অবস্থায় কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তা জনসাধারণ যাতে কষ্ট নয়। আর বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও ক্রেতারা চাহিদার তুলনায় বেশি এলপিজি গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করছে, সে কারণেই সংকট। মানুষও অস্থিরতা হয়ে গেছে, আর মনে করতেছে যে গ্যাস আর পাওয়া যাবে না। এই জন্য সবাই একবারে এসে গ্যাস স্টক করার জন্য চাপ বেশি তৈরি করতেছে। খুলনার মতো রংপুরেও এলপিজির সিলিন্ডার কিনতে হচ্ছে বাড়তি দামে। দফায় দফায় দাম বাড়ানোয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। গ্যাস তো আগে আমরা কিনছিলাম সিলিন্ডার 1400, এখন তো আজকে হঠাৎ করে শুনলাম যে দাম বাড়ছে 1900। এখন আমাদের তো গ্যাস ছাড়া চলবেও না, আর এত দাম দিয়ে তো আমাদের কেনা সম্ভবও না। নতুন করে আরো মরার উপরে খাড়ার ঘাট সেটা হচ্ছে যে আমরা ব্যবসায়ী, দেখা যাচ্ছে যে ইনকাম সোর্সটা খুব একটা বাড়েনি, অথচ আমাদের সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ময়মনসিংহেও একই চিত্র। মাসের শুরুতে দাম বাড়ায় অসন্তোষ ভোক্তা পর্যায়ে। বাজারে তদারকি জোরদারের দাবি তাদের। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। 27,375 মেট্রিক টন ডিজেল নিয়ে দেশের জলসীমায় পৌঁছেছে চীনের পতাকাবাহী একটি জাহাজ। সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজই জেটিতে আসার পর শুরু হবে তেল খালাস। রাতে আরও একটি জাহাজ ডিজেল নিয়ে বহির্গমনে নোঙরে আসার কথা রয়েছে। গত 31শে মার্চ মালয়েশিয়া থেকে 27,300 মেট্রিক টন পরিশোধিত ডিজেলবাহী পিভিটি সোলানা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে খালাস কার্যক্রম সম্পন্ন করে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে 2 সপ্তাহের মধ্যে অকটেনবাহী আরও 2টি জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
জ্বালানি তেল সংকটের প্রভাব কাঁচা বাজারে। বেড়েছে করলা, পটল সহ বেশ কিছু সবজির দাম। মাছ ও মাংসের বাজারও চড়া। বিক্রেতারা বলছেন, তেল সংকটে পণ্যবাহী যান চলাচল কমেছে। যারা গাড়ি চালাচ্ছেন তারা ভাড়া দিচ্ছেন কয়েক গুণ বেশি। এতে পরিবহন খরচ বাড়ার প্রভাব পড়েছে পণ্যের দামে। এই পরিস্থিতিতে প্রয়োজন কমিয়ে হিসেব করে কষ্টে দিন পার করছে সীমিত আয়ের মানুষ। একটু বিরতির পর আবারও বেড়েছে সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজারে গেল সপ্তাহে ৭০ টাকার করলা কিনতে হচ্ছে ১০০ টাকায়, আর ৫০ টাকা থেকে বেড়ে পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে মরিচ, টমেটো ও আলুর দাম কিছুটা স্বাভাবিক। চালের বাজার স্থিতিশীল থাকলেও এখনও বাড়তি মাছ, মাংস ও মুরগির দাম। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ৪৩০ টাকা কেজি, ডিমের ডজন ১০০ টাকা। এছাড়া কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে দেশি মাছের দাম। অধিকাংশ এখনো স্বাভাবিক আছে, তবে কিছু কিছু মাছ একটু বেশি হচ্ছে। সবই তো দাম স্বাভাবিক, কোথায় স্বাভাবিক তো আমি কিছুই দেখি না। বাজার বাজারের মতো চলতেছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আসল কথা হচ্ছে সরকারকে এটা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। বিক্রেতাদের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল সংকটে কিছুটা চাপ পড়েছে বাজারে। বাড়তি খরচ হচ্ছে পণ্য পরিবহনে। গাড়িরও সংকট, আর আমরা তেলের একটু ক্রাইসিস আছে। আগে গাড়ির তেল নিতে হয় এক জায়গা থেকে, এখন প্রতিটা গাড়ি আমরা ৪-৫ বার করে জায়গায় জায়গায় গাড়ি নিতে হয়। গেছে এক সপ্তাহ তুলনায় এই সপ্তাহে অনেক দাম বেশি। কেজিতে ৩০ টাকা ২০ টাকা করে বেশি আছে। ১ কেজি করলা ১০০ টাকা, ১ কেজি ঝিঙ্গা ১০০, ১ কেজি উস্তা ১০০। এই সিজনে নদী নালা শুকিয়ে যায়, এক্ষেত্রে মাছও কমে যায়, এক্ষেত্রে স্বাভাবিক মাছের দাম বেশি থাকবে। ক্রেতারা বলছেন, এভাবে দাম বাড়লে চলা কঠিন হয়ে পড়বে। সবজি এখন ডাবল হয়ে গেছে, আর মাছ মাংসের কথা তো সেটা তো বাদই দিলাম। মধ্যবিত্তদের সব দিকেই জ্বালা। আমরা মাছ কিনলে মাংস কিনতে পারি না, মাংস কিনলে মাছ কিনতে পারি না, সবজি তো ধরতেই পারি না। স্যালারি রেঞ্জের উপরে আমাদের ফ্যামিলি লাইফস্টাইলটা স্টাডি করতে হয়। যদি এটা কন্টিনিউ থাকে তাহলে মিডল ক্লাস ফ্যামিলির জন্য সো টাফ হয়ে যাবে। সাধারণ মানুষের দাবি, বাজারের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি জরুরি। তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাবের মধ্যেও সতর্কতা অবলম্বনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। তাদের অনেকেই তাকিয়ে রোববার থেকে শুরু হতে যাওয়া জরুরি টিকাদান কর্মসূচির দিকে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত টিকা থাকার কথা জানালেও সর্বস্তরের সচেতনতায় জোর দিচ্ছে। স্কুলের ক্লাসরুম আর খোলা আঙিনায় প্রাণচাঞ্চল্যের মধ্যেও দ্বিতীয় শ্রেণী ৩ শিক্ষার্থী সাইমা, মিষ্টি আর সোহানার বাস্তবতা ভিন্ন। তাদের একজন এরই মধ্যে হামের টিকা নিয়েছে, তাই নিশ্চিন্তে চলছে তার পড়াশোনা। তবে বাকি দুইজন তাদের বাবা মার কাছ থেকে জেনেছে টিকার ১ ডোজ এখনো নেওয়া হয়নি। তাই রবিবার থেকে শুরু হতে যাওয়া টিকাদান কার্যক্রমের অপেক্ষায় তারা। আমাকে ছোটবেলায় টিকা দেওয়া হয়েছে, আমার একটা ছোট বোন আছে, ওকে আমরা টিকা দেওয়াবো। আমি হামের টিকা দেইনি, সামনে দিব। ম্যাম আমাদের বলেছে যে কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, হাত ধুতে হবে খাওয়ার পরে বা খাওয়ার আগে। তারপর বলছে জ্বর বা কোনো অসুস্থ হলে ম্যামকে জানাতে এবং বাসায় জানাতে। দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাবের খবরে রাজধানীর অভিভাবকদের মধ্যেও রয়েছে মিশ্র অনুভূতি। যাদের শিশুরা টিকা নিয়েছে তারা নির্ভার থাকলেও অনেকের মধ্যেই রয়েছে শঙ্কা। যেসব শিশুর একটি ডোজ সময় মতো দেওয়া হয়নি, জরুরি টিকাদান কর্মসূচিতেই তা দিতে চান তারা। স্কুলে পাঠাতে মনে করেন আপাতত আমি কোনো ভয় পাচ্ছি না। টিকা তো দিচ্ছি, তারপরেও যদি হয় তাতে আল্লাহ ছাড়া তার কিছু করতে পারবো না। তো অবশ্যই ভয় লাগবে একটু হামের ব্যাপারে, যেহেতু টিকাটা দেওয়া হয় নাই, তো সামনে যেহেতু দেওয়া হবে অবশ্যই দিব। জাতীয়ভাবে হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পৌঁছায়নি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তবে রোগ প্রতিরোধে স্কুল কেন্দ্রিক সচেতনতা তৈরি করছে শিক্ষকরা। সাবধান করার জন্য চেষ্টা করছি যে এটা হলে কি কি হতে পারে, জ্বর আসতে পারে, শরীরে র্যাশ উঠতে পারে, এরকম ওদের যে লক্ষণগুলো থাকে সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বলছেন, দেশে পর্যাপ্ত হামের টিকা মজুদ রয়েছে, যার মাধ্যমে নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব। 1 সপ্তাহ চালানোর মতো খুব সাফিসিয়েন্ট টিকা আছে, তারপরে সেন্টার থেকে যাবে। সেন্টারে আমাদের গ্যাবির প্রায় 2 কোটি টিকা আছে, ক্যাম্পেইনের জন্য ছিল, সেটাও তো এখন এখান থেকে কিছু ইউজ হবে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার হামের সংক্রমণ বেড়েছে, তাই টিকাদানের পাশাপাশি পারিবারিক পর্যায়েও সচেতনতা থাকা জরুরি। একটা হামের রোগী 14 থেকে 18 জনকে রোগটা ট্রান্সমিট করতে পারে। আপনাদের বাচ্চারা যদি হাম লাইক উপসর্গ থাকে, তাকে প্রথমেই দ্রুত আইসোলেট করেন, কোনো হাসপাতাল নিয়ে যেয়ে টেস্টের ব্যবস্থা করেন।
জরুরি কর্মসূচির আওতায় টিকা পাবে দেশের সব শিশু, দূর হবে শৈশবের দুশ্চিন্তা, তাদের মুখে ফিরবে হাসি, এমন প্রত্যাশাই অভিভাবকদের। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াত ৭১-এর পরাজয় মেনে নিতে পারছে না বলেই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে, এমন মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। চিফ হুইপ তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। আলোচনায় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম অভিযোগ করেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলছে। বলেন, ৭১-এর একটি শক্তি পাকিস্তানের ক্ষমতা চেয়েছিল, আর অন্য একটি শক্তি দেশটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছিল। তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে। সংবিধানে কোনো অর্ডার, এটা কোনো মানে ইয়ে না, এটা যে অর্ডারটার জন্য তারা মন্তব্য আছে সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধান সম্মত না এবং কোনো কিছুই না। তার একটা এবং এটা কোনো কিছু হবে না বলে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা এই জন্য আরেকটা মন্তব্য প্রস্তাব নিয়ে এসেছি যে কোন প্রক্রিয়া আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, এই জন্য মন্তব্য প্রস্তাব আছে। আগামী রোববার এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। জনগণের রায়কে অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এই সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, দেশে সামরিক শাসন বা চিহ্নিত স্বৈরাচার না থাকলেও জনজীবনের স্বস্তি নেই। তাই জনগণের রায় বাস্তবায়ন করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত 11 দলের লড়াই অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন বিরোধী দলের নেতা। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে শনিবার থেকে মাঠের আন্দোলন হবে ইস্পাতের মতো কঠিন। ১-১১ সরকারের থাকা মানবতা বিরোধী অপরাধীদের কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে 1/11-এর সময় সংগঠিত অপরাধ খতিয়ে দেখবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শৃঙ্খলা বাহিনীতে দুর্বৃত্তায়ন এবং বেআইনি কাজ করেও পার পাওয়া যায়, এমন ধারণার সূত্রপাত ঘটে ১-১১ সরকারের সময়। আর সেই ধারণার কবর রচনায় অপরাধী যত ক্ষমতাবানই হোক, তাকে আইনের হাতে সোপর্দ করা পণ করেছে প্রসিকিউশন। ট্যাক্স ফাঁকির মামলা থেকে বাঁচতে কোটি টাকার গাড়ি থানায় ফেলে যাওয়া, রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী, যাকে ইচ্ছে গুম করে ফেলা, অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন, এরকম অসংখ্য ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক কালো অধ্যায়ের কুখ্যাতি অর্জন করে ১-১১ সেনা সমর্থিত সরকার। প্রায় ১.৫ যুগ পর ১-১১ কুশীলবদের বিচারের বিষয়ে উদ্যোগী হয়েছে সরকার। একে একে গ্রেফতার করা হচ্ছে 1-11 সরকারের প্রভাবশালী সেনা কর্মকর্তাদের। ওই সময় সংগঠিত অপরাধের নেপথ্য কুশীলবরা রয়েছে গোয়েন্দার নজরদারিতে। এতগুলো হাজার হাজার মানুষ খুন গুমে এমন বাস্তবতায় 1-11-এর মাস্টার মাইন্ডের বিষয়ে এ তৎপরতার নেপথ্য কারণ সম্পর্কে নিজের মূল্যায়ন জানান চিফ প্রসিকিউটর। ডিসিপ্লিন ফোর্সের যে অপরাধ করার যে প্রবণতাটা প্রথম শুরু হয় কিন্তু ১-১১ ওই শাসন আমলে। আপনি জানেন তখনকার সেফ হোম করা হয়েছিল, মানুষকে ধরে ধরে নিয়ে ওখানে মারপিট করা হতো, অর্থকরী আদায় করে রেখে দিতে হতো, রেখে দিয়ে পঙ্গু করে দিত, অনেককে গুম করে দিচ্ছে। যেখানে আমাদের দেখব আমাদের মানবতা বিরোধী কোনো অপরাধ সংগঠিত হয়েছে, অবশ্যই এই বিষয়ে ট্রাইব্যুনাল বা আমরা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে বসে থাকবে না। বলেন, ওই সময় সংগঠিত গুম ও নির্যাতনের মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখা হবে, বিচারের মুখোমুখি করা হবে অপরাধীদের। ১-১১ সময় যত অমানবিক ঘটনা ঘটেছে এবং এটা যদি আমাদের মানবতা বিরোধী অপরাধ আইনের ৩-২ সংজ্ঞার ভিতরে যদি পড়ে, আমরা স্বাধীনভাবে এগুলো তদন্ত করব। যদি আমাদের ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ প্রমাণিত হয়, তাদেরকে বিচারের সম্মুখীন করব, সেটা তিনি যত ক্ষমতাধর ব্যক্তি হন। এরই মাঝে গ্রেফতার থাকা ১-১১ সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মামুন খালেদকে ৭ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।